টেক দুনিয়ার নতুন নতুন খবর নিয়ে সাপ্তাহান্তিক টেক আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আমি অভ্র। আজকে বেশ কিছু ইন্টারেস্টিং খবর আছে, দেখতে থাকবেন আনন্দবাজার.com। নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য আমাদের মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন, দেরি করে লাভ নেই, আমরা প্রথম খবরে দেখি হুয়াওয়ে কি করছে। হুয়াওয়ে রিসেন্টলি একটা ইভেন্ট অর্গানাইজ করেছে যেখানে তারা দেখাচ্ছে যে তারা মাইক্রোসফট, ইন্টেল, অ্যাপেলের মতো বড় বড় টেক জায়ান্টদের তাদের পিসি ইকোসিস্টেম দিয়ে চ্যালেঞ্জ করছে। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, বছর খানেক আগে হুয়াওয়ে তাদের ম্যাকবুকের মতো একটা জিনিস, একটা ল্যাপটপ লঞ্চ করেছিল যেটা হারমোনি ওএস দিয়ে চলে এবং যেখানে কিরিনের চিপসেট ছিল। এই জিনিসটা তারা করেছিল আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরতা কমানোর জন্য, স্বনির্ভর হওয়ার জন্য। এবং হুয়াওয়ে রিসেন্টলি এই ইভেন্টটা দেখিয়েছে তাদের এই পিসি গুলোর জন্য বা ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট যা কিছু আছে সবকিছুর জন্য তাদের 19,000 অ্যাপ্লিকেশন অলরেডি রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে এরপরও আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন প্রয়োজন গ্লোবাল মার্কেটে কম্পিট করার জন্য, কিন্তু হুয়াওয়ে এই মুহূর্তে গ্লোবালি যাচ্ছে না। তারা আশা করছে যে চায়নার 50% মার্কেট অন্তত তারা এই জিনিসগুলো দিয়ে দখল করে নিতে পারবে এবং গ্লোবালি যেসব অ্যাপ্লিকেশন আছে প্রত্যেকটার চাইনিজ বিকল্প তাদের হাতে মজুদ আছে। অর্থাৎ এটাকে এখনো আন্তর্জাতিক সাফল্য বলা যাবে না, তবে হ্যাঁ, চীনের অ্যাপ ইকোসিস্টেম যেটা, সেটা কিন্তু আন্তর্জাতিক বাজারকে রিপ্লেস করে দেওয়ার মতো জায়গায় পৌঁছেছে। এছাড়া হুয়াওয়ে তাদের কিরিনের চিপগুলোর সাথে সরাসরি আন্তর্জাতিক মানের ইন্টেল বা এএমডি বা অ্যাপেলের চিপসেটের সাথে কোনো তুলনায় যায়নি। তার কারণ বুঝিয়ে দেয় কোথাও গিয়ে যে হুয়াওয়ে কিরিনের চিপ এখনো কোথাও পিছিয়ে রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞার মধ্যে, আমেরিকার ব্যানের মধ্যেও তারা যে এতটা উন্নতি করতে পেরেছে, এটা সত্যিই প্রশংসার যোগ্য। সব মিলিয়ে দেখে মনে হচ্ছে হুয়াওয়ে ধীরে ধীরে হলেও এগিয়ে চলেছে। পরের খবর ভারী মজাদার। গুগল নিজে তাদের ব্লগে লিখেছে যে সাধারণ মানুষের থেকে বা অন্যান্য মানুষদের থেকে কৃষকেরা তাদের এআই কে বেশি অ্যাডাপ্ট করছে, বেশি কাজে লাগাচ্ছে। উদাহরণ হিসাবে তারা পাওয়েল নামে একজন কৃষকের কথা বলেছে যে কৃষকের 2014 সালে 30টা গরু ছিল, কিন্তু এখন এআই ব্যবহার করে তার 260 খানা গরু 2025-26 সালে সে ঠিকঠাক কন্ট্রোল করতে পারছে। প্রত্যেকটা গরুর হেলথ, মিল্ক প্রোডাকশন, ফ্যাট পার্সেন্টেজ সবকিছু সে এআই দিয়ে ট্র্যাক করছে। আগে এগুলো ট্র্যাক করতে দিনে 3-4 ঘন্টা তার সময় লাগতো। কোনো গরুর কোনো সমস্যা হলে সাথে সাথে ডাক্তার ডাকতে হতো, এমার্জেন্সি সিচুয়েশন প্রায় ক্রিয়েট হতো। এইসব ঝামেলা কামানোর জন্য তিনি জেমিনাই দিয়ে তৈরি একটা এআই এজেন্ট তৈরি করেছেন যার নাম ফার্ম ব্রেন। প্রত্যেকটা গরুর সব রকম ডেটা তিনি সেই এআই কে দিয়ে দিয়েছেন। এবার ফার্ম ব্রেন তার সেই গরুগুলোকে ট্র্যাক করছে, এআই সবকিছু হিসাব করছে, কোন গরু কতটা দুধ দিল, কত ফ্যাট পার্সেন্টেজ, কার স্বাস্থ্য কেমন, সবকিছুর বিস্তারিত রিপোর্ট হাতের সামনে মজুদ, যার ফলে ইমার্জেন্সি সিচুয়েশন আর খুব একটা ক্রিয়েট হচ্ছে না এবং পুরো ব্যাপারটাই ওই পাওয়েলের হাতের মধ্যে, মুঠোর মধ্যে, নাগালের মধ্যেই থাকছে। এরপর বলি মেটার কথা। আসলে বলতে হবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছিলেন। আমরা সবাই মোটামুটি সেটা দেখেছি, কারণ সেটা প্রচুর ছড়িয়ে পড়েছিল, ভাইরাল হয়েছিল। কিন্তু তারপর সেই ভিডিওতে এআই ইউজ করে ডিপফেক ভিডিও অনেকেই বানাতে থাকে এবং ইন্টারনেটে ছাড়াতে থাকে। মেটা সেই ডিপফেক ভিডিওগুলো সরাতে গিয়ে আলটিমেটলি আসল ভিডিওটাই ডিলিট করে ফেলেছিল। এই নিয়ে আইটি মিনিস্ট্রি মেটার বিরুদ্ধে মামলা করে এবং শেষ অবধি মেটা ওটাকে ফিরিয়ে এনেছে। প্রধানমন্ত্রীর অরিজিনাল ভিডিও অ্যাভেলেবেল এখন। তারা জানিয়েছে যে তারা এটা ইচ্ছাকৃত করেনি, এআই মডারেট বট তারা ইউজ করছিল ওই ডিপফেক ভিডিওগুলো সরানোর জন্য, তখন ভুল করে এটা হয়ে গেছে। পরের খবরে বলবো যে আপনি আইফোন কিভাবে ভাড়া নিতে পারেন। আসলে অ্যাপেল ইউএসএ তে অ্যাপেল আপগ্রেড নামে একটা পরিষেবা চালু করেছে। এতে যারা গ্রাহক তারা অ্যাপেলের ডিভাইস, মানে আইফোন তো বটেই, আইপ্যাড থেকে শুরু করে ম্যাকবুক থেকে আরম্ভ করে সবকিছু তারা না কিনে সেটাকে লিজ নিতে পারে বা ভাড়া নিতে পারে। 2 বছরের জন্য এই স্কিমটা নিতে হবে, তারপর আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে। এবার 2 বছর বাদে গিয়ে আপনি যদি ডিভাইসটা আপগ্রেড করবেন ভাবেন, পুরোপুরি ফেরত না দিয়ে, তাহলে আপনি সেই ডিভাইসের জন্য কিছু টাকা হয়তো বাইব্যাক পাবেন, নতুন ডিভাইস আপগ্রেড করবেন এবং আপনার সেই ডিসকাউন্টটা ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আলটিমেটলি যখন সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, বিশেষ করে স্মার্টফোনের দাম এত বাড়ছে, তখন এরকম স্কিম আনাটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং সেটা গ্রাহকদের জন্য যথেষ্ট ভালো হবে বলেই আশা করা যায়, যদি দাম ঠিকঠাক থাকে। তবে এরকম স্কিম আমাদের দেশে কবে আসবে, আদৌ আসবে কিনা সেটা দেখার জন্য এখন আমাদের অপেক্ষা করতে হবে। এবার আমরা স্মার্টফোনের খবরে চলে আসি। OnePlus 16 ফোনটা লঞ্চ হতে চলেছে এবং iQOO 16ও লঞ্চ হতে চলেছে এবং দুটো ফোনই অ্যানাউন্স হয়ে গেছে, যার মধ্যে OnePlus 16 এর ছবি পর্যন্ত কিছুটা দেখানো হয়েছে, যদিও ছবিটা ঢাকা ছিল এবং সেই ছবিকে ঠিকঠাক এডিট করার পর বোঝা গেছে যে ভিতরে ক্যামেরা বামটা সার্কুলার থাকবে এবং সেখানে 3টে ক্যামেরা থাকবে। প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 6 থাকবে, তো অবভিয়াস। এছাড়া LPDDR6X RAM, UFS 5.0 স্টোরেজ টাইপ
এই যুগে আমরা ঢুকে পড়েছি। আইকু কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ফোনটা মোটামুটি এরকমই নিয়ে আসবে, ওয়ানপ্লাসের সাথেই তো তারা কম্পিট করবে, কিন্তু আইকু অ্যানাউন্স করলে তাদের ডিভাইস এখনো অব্দি শো করেনি। সম্ভবত নভেম্বর ডিসেম্বর মাসে এই ফোনগুলো লঞ্চ হবে এবং এই ফোনগুলো হয়তো গ্লোবালি লঞ্চ হবে, চায়নাতে তো লঞ্চ হচ্ছেই, কিন্তু এই ফোনগুলো আমাদের দেশে আদৌ আসবে কিনা এই নিয়ে বেশ বড়সড় একটা প্রশ্নচিহ্ন আছে। কারণ আমাদের দেশে আসলে এই ফোনগুলোর দাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি হবে। এত দামি ফোন কোম্পানি এই মুহূর্তে ইন্ডিয়াতে লঞ্চ করতে চাইছে না বলেই খবর। তবে শেষ অবধি কি হবে জানার জন্য আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে, ফলো করে রাখতে হবে। এদিকে স্যামসাং এর গ্যালাক্সি S27 যেটা জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে আগামী বছর, সেই ফোনে কি ক্যামেরা আসবে সেই নিয়ে খবর বাইরে এসেছে। জানা যাচ্ছে আইফোনের মতোই এখানে 1:1 সেন্সর, মানে স্কোয়ার একটা সেন্সর আসতে চলেছে সেলফি ক্যামেরার ক্ষেত্রে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের হবে, আইফোনে সেলফি ক্যামেরা 18 মেগাপিক্সেলের। কিন্তু ক্যামেরার ক্ষেত্রে আরো বড় খবর হচ্ছে ভিভো আর সনি মিলে নাকি 68 মেগাপিক্সেলের ক্যামেরা টেস্ট করছে, তারা বানিয়েও ফেলেছে। এবং ভিভোর আগামী ফোনে, মানে এক্স সিরিজের ফোনে, X500 আলট্রা বা এরকম কোনো ফোনে এই 68 মেগাপিক্সেল ক্যামেরা আমরা হয়তো দেখতে পাবো। এদিকে টেকনো কোম্পানি তাদের দুটো ফোন টিজ করেছে। একটাতে বেজেল প্রায় দেখা যাচ্ছে না, পুরো বেজেললেস ডিসপ্লে, সামনে পুরোটাই ডিসপ্লে। আর একটা ফোন তারা টিজ করেছে যেখানে পেরিস্কোপিক জুম লেন্স দেখা যাচ্ছে ব্যাক সাইডে। তো দুটো একই ফোন কিনা আমরা এক্ষুনি জানি না, এবং দুটো ফোন আলাদা আলাদা লঞ্চ হলেও কবে লঞ্চ হবে সেই ব্যাপারেও কোনো রকম কোনো ক্লু টেকনোর তরফ থেকে আসেনি। তবে হ্যাঁ, টেকনো এরকম একটু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন লঞ্চ করলে সেটা নিয়ে